আগামীতে নির্বাচন হলে নৌকা মার্কা প্রার্থীকে কেউ 0 ভোটও দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আপনার এখানে কোট আনকোট আপনি লিখে রাখেন, নৌকা মার্কা বাংলাদেশে বাজেয়াপ্ত হয়ে গেছে। হুট করে ঢুকে পড়ারও সুযোগ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনরুত্থাপিত হবে, এটা আমরা কিন্তু চিন্তা করতে পারি না। ডক্টর ইউনূস সাহেব কিন্তু আমাদের দেশে এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছে, বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। তাকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু তার মানে এইটা না যে বাংলাদেশে আপনি সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে টোটালি একটা বস্তার মধ্যে বন্দি করে দিয়া অন্যান্য উপদেষ্টারা মিলে একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার 15 বছর যে সরকার ব্যবস্থা ছিল সেটা টোটালি একটা অবৈধ সরকার ব্যবস্থা ছিল। জনগণের ভোটে যে সরকার থাকে না, জনগণের ভোট ছাড়া যারা থাকে তারা অবশ্যই একটা রেজিম, ডিক্টেটর, স্বৈরাচার। অতএব তাদের এই ক্ষমতা থাকাটা বাংলাদেশের মানুষ সহ্য করেছিল। এটাই আমাদের জন্য দুর্ভাগ্য, যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক। আর সেকেন্ড যেটা হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে কিন্তু পালিয়েছে 2 বার। আপনার যখন আন্দোলন হয় তখন আন্দোলনের মাঝখানে একবার আবুধাবিতে গিয়েও থাকে। তারপর যখন আসার পর আপনার ভারতীয় যে সমস্ত কমান্ডারদের দিয়ে মানুষ মেরেছিল, এটা আমরা সবাই দেখেছি। দ্বিতীয়বার সেটা ছিল 5ই আগস্ট। সো উনি 2 বার কিন্তু পালাইছে। তো ১ম বার পালানোর পর ভারতীয়দের সহযোগিতায় এসে বাংলাদেশে অবস্থান করে আমাদের ছাত্রদেরকে খুন করে এবং পরবর্তীতে তাকে আবার পালাইতে হয়। এখন আপনি যেটা বললেন যে শুনেন, শেখ হাসিনা টুস করে ঢুকে পড়ার কথা উনি নিজে বলতেছে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা কিন্তু তার সমর্থকদের নিয়ে যাইতে পারে না। 2% যারা আছে তারা এখন পর্যন্ত বাংলাদেশে অবস্থান করতেছে। তো তাদেরকে আসলে মোটিভেশন দেওয়ার জন্য এই ধরনের কাজগুলা উনি করতেছে। যদি তাই হইতো, উনি ঢোকার তো কোনো স্কোপই নাই। উনি পালানোর তো দরকার ছিল না, যদি উনি সত্যিকারই বাংলাদেশের একজন রাজনীতিবিদ হইতো। উনি ছিল ভারতীয় এজেন্ডা, ভারতের দালাল। সেজন্য ভারত তাকে ক্ষমতায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। 15 বছর তাদের উপর ভর করেই ক্ষমতায় ছিল। এখন আর টুস করে ঢুকে পড়ারও সুযোগ নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার পুনরুত্থাপিত হবে, এটা আমরা কিন্তু চিন্তা করতে পারি না। এজন্যই পারি না। কারণ হচ্ছে যে রাজনৈতিক দলটা বাংলাদেশে গণহত্যা ঘটায়, যে রাজনৈতিক দলটা বাংলাদেশে হাজার, হাজার ছাত্র হত্যা ঘটায়, আয়নাঘর করে মানুষ গুম করে, তারপরে হচ্ছে সেনাবাহিনীর মতো একটা বাহিনী যারা আমাদের বর্ডার প্রোটেকশন দিবে তাদেরকে কলঙ্কিত সেনাবাহিনীতে পরিণত করে। একই সাথে বাংলাদেশের পুলিশ, যেটা এখন পর্যন্ত উঠে দাঁড়াইতে পারে নাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বড় অংশ শেখ হাসিনা ধ্বংস করে। এখন আরেকটা বাংলাদেশের ভোটার গত 15 বছর আগে 2007 সালে শেখ হাসিনাকে ভোট দিয়েছিল, তারপরে ভোট দেয় নাই। সেই মানুষগুলার তো ভোটের অধিকার আছে। তারা ভোট প্রয়োগ করবে। শেখ হাসিনার অন্যায়, অবিচার, শেখ হাসিনার সবকিছু দেখার পর বাংলাদেশের ভোটার যদি তাদের ভোট পরিবর্তন করে, অবশ্যই তারা আর নৌকায় ভোট দিবে না। অবশ্যই আমরা সেই ধরনের ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশের সরকার, জনগণ এবং সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব। যারা চাঁদাবাজির সাথে লিপ্ত হয় নাই, যারা কোন রকমের শেখ হাসিনার কি বলে এটাকে লেজুর ভিত্তিক রাজনীতির অংশ ছিল না, সাধারণ জনগণের তালিকায় যদি আপনার এলাকাতে কোনো আওয়ামী লীগ সমর্থন করেছিল গত 15 বছর আগে, সেই এখন করে না, তাদেরকে আপনি কোনোভাবে ট্রমাটাইজ করতে পারেন না। এখন এটার সাথে আমি আরেকটা জিনিস বলবো, যারা ভোটার আগামীতে নির্বাচন হলে নৌকা মার্কা প্রার্থীকে কেউ 0 ভোটও দিবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে আপনার এখানে কোট আনকোট আপনি লিখে রাখেন, নৌকা মার্কা বাংলাদেশে বাজেয়াপ্ত হয়ে গেছে। এবং যারা এই নৌকা মার্কাকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে, তারাও কিন্তু ওই আওয়ামী লীগের লেসপেন্সার এবং আওয়ামী লীগের দোসর। এটাই হবে এবং এটাই হওয়া উচিত। এই প্রজন্ম এবং আমাদের যারা আগের জেনারেশন বাংলাদেশের 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধের আগের জেনারেশন, তারপরের জেনারেশন, 90 এর জেনারেশন, 2000 এর জেনারেশন, এখন জেনজি জেনারেশন, টোটাল 4টা-5টা জেনারেশন মিলে এখন কিন্তু আগামী নির্বাচন। এই নির্বাচন কোনোভাবে আপনার এই আগের সেই সনাতন পদ্ধতি নির্বাচন তো হওয়ার প্রশ্নই আর উঠে না। এখন মানুষ 15 বছরে শেখ হাসিনার অত্যাচার অবিচার দেখেছে। এখন তারা ভোট প্রয়োগ করলে তাদেরকেই ভোট দিবে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা গত 17 বছর শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। যে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে যারা সরকার বিরোধী আন্দোলন করেছিল গত 17 বছর, তারাই বাংলাদেশে আগামীতে সরকার গঠনের দাবিদার এবং তারাই আপনার নির্বাচিত হবে। সেইভাবে বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দিবে। এটাই সত্য। আর সেকেন্ড যেটা আমি আপনাকে আপনি বললেন যে আপনার আজকের বিষয় ছিল যেটা সমন্বয়কদের নিয়ে এত বিতর্ক। ব্যাপারটা দেখেন, বাংলাদেশে গত আপনার জুলাই থেকে 36 দিন পর্যন্ত যে আন্দোলনটা হয়েছিল,
সেই আন্দোলনের স্টেক হোল্ডার, প্রথম স্টেক হোল্ডার অবশ্যই আমি ছাত্রদেরকে দিব। কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে তারা বৈষম্য আন্দোলনে আসছে। সেই বৈষম্য আন্দোলনকে যুগপৎ গণ আন্দোলনে পরিণত করেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের স্টেক হোল্ডাররা, বাংলাদেশের সিপাহী জনতা। ভাই, আর্মির সাবেক কর্মকর্তারা এখানে আমাদের সাথে যারা আমরা কথা বলতে পেরেছিলাম, যারা বাহিরে থেকে স্যাটেলাইট ফোনে কথা বলার সুযোগ ছিল তাদের সাথে যোগাযোগ করেছে। বাংলাদেশে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের সাথে কথা বলতে পারে না, বিদেশে আমাদের নেতা জনাব তারেক রহমান তাদের সাথে যোগাযোগ করেছে। তারপরে আপনার যারা আর্মিতে সদস্য, আমি আপনাকে বলি, লেফটেন্যান্ট কর্নেলের পরে যারা ছিল, নিচে যারা আছে সৈন্যরা, তারা কিন্তু ছাত্রদের সাথে, ছাত্রদের উপর গুলি না করে তারা হচ্ছে সবচেয়ে প্রথমে ভূমিকা রেখেছে। ছাত্ররা, পুলিশ কোনো ভূমিকা রাখে না। আজকে পুলিশরা যত কথাই বলুক, বাংলাদেশের পুলিশ টোটালি শেখ হাসিনা এবং ভারতীয় রয়দের সাথে মিলে আমাদের ছেলেদেরকে হত্যা করার কাজে অংশীদারিত্ব করেছিল। কিন্তু সিপাহী জনতা, রাজনৈতিক স্টেক হোল্ডার, সুশীল সমাজ সবাই কিন্তু আপনার ছাত্রদেরকে এক দফা আন্দোলন করার যে আগের যে মুহূর্তটা ছিল 2 দিন আগে, সেটা কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের স্টেক হোল্ডাররা ছিল। এখন আমার কথা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু ছাত্র অধিকার পরিষদেরই সদস্য। তারা কিন্তু একটা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের সদস্য ছিল। এখন আমার কথা হচ্ছে তাদেরকে আপনার সরকারে রাখা হয়েছে, বিপ্লবী সরকারে। আমি মনে করি বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলের স্টেক হোল্ডারদেরও এই বিপ্লবী সরকারের অংশ হিসেবে নেওয়া হোক। তাহলে যেটা হবে যে এখানে বৈষম্য থাকবে না। আপনি শুধুমাত্র যদি চিটংয়ের লোকজন নেন, সেখানেও কিন্তু বৈষম্য হবে। শুধুমাত্র ছাত্রদের পক্ষ থেকে 2 জনকে নেওয়া হয়েছে, সেটাও বৈষম্য হবে। শুধুমাত্র এনজিওর কিছু মানুষকে রাখা হয়েছে, এটাও অবশ্যই বৈষম্য। আমি অবশ্যই চাই যে এই সরকার এমনভাবে বাংলাদেশের মানুষের জন্য একটা নির্বাচনের ব্যবস্থা করবে যেখানে কোনো রকমের কন্ট্রোভার্সি থাকবে না। ডক্টর ইউনূস সাহেব কিন্তু আমাদের দেশে এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছে, বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। তাকে আমরা সহযোগিতা করতে চাই। কিন্তু তার মানে এইটা না যে বাংলাদেশে আপনি সমস্ত রাজনৈতিক স্টেক হোল্ডারদেরকে টোটালি একটা বস্তার মধ্যে বন্দী করে দিয়া অন্যান্য উপদেষ্টারা মিলে একটা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সংস্কারের নাম দিয়ে কিছুই করতেছেন না। ভাই, সরকার আজকে দায়িত্ব পালন করতেছে 1 মাসের বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত কোন জায়গাটা আপনি বলেন যে তারা সংস্কার করছে? আরে ভাই, এই সংবিধান তো ফালায়া দেওয়ার কথা। যে ভুয়া সংবিধান বাংলাদেশ বিধ্বস্ত করলো, আমাদের আইন উপদেষ্টা এখন পর্যন্ত সংবিধান কেন বিলুপ্ত করলো না? এখন পর্যন্ত কেন আপনার আইন কমিশন গঠন করলো না? এখন পর্যন্ত কেন বিশেষ আইন করলো না? এখন পর্যন্ত কেন এই চোরদেরকে ধরা হইতেছে না? ভাই, কোন কারণে আর্মির কাস্টডি থেকে আস্তে আস্তে করে 1 জন 2 জন বাইর করতেছে? আর কাদেরকে ধরতেছে? ছাগলের 3 নম্বর বাচ্চা বুঝেন? যারা 2 কোটি 3 কোটি টাকা চুরি করছে ওদের ধরতেছে। যারা হাজার হাজার কোটি চুরি করছে, যে আমলারা, যারা আজকে যে সচিবালয়ে ঘুষাঘুষি মারামারি করে, এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভয়ঙ্কর শত্রু। যারা রাজনৈতিক দলের নেতাদেরকে সহযোগিতা করে, নেতারা খাইছে 100 কোটি, আমলারা খাইছে 2000 কোটি। তাহলে আপনি সেই আমলা, দুর্নীতিবাজ আমলাদেরকে এখন পর্যন্ত কেন দুর্নীতি দমন কমিশনের আন্ডারে না আপনি মামলা তাদেরকে ঢুকাইতেছেন না? তাদেরকে এখন হাওয়া খাইতে দিচ্ছেন কেন? তারা এখনো কিভাবে জেলের বাইরে থাকে? ওরে ভাই, এই জবাবদিহিতাগুলো যদি নিশ্চিত না করে, আমি আপনাকে বলি এই সরকারের কিন্তু সামনে বিপদ আছে। আরেকটা বলে শেষ করি এই পর্বে। ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এখন পর্যন্ত বিটিভির ভূমিকা পালন করতেছে। আগে একটা বিটিভি ছিল, এখন 22টা বিটিভি বানাইছে। তথ্য উপদেষ্টা নাহিদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আজকে বলতে চাই, বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার কাছে সমস্ত দুর্নীতিবাজ কারাপ্টেডদের লিস্ট আছে, তাদের সমস্ত অপকর্মের ফাইল আছে। এগুলা জনগণের কাছে উন্মুক্ত যদি না করে, এই সমস্ত টিভি চ্যানেলের বিরুদ্ধে আমরাও কিন্তু মানববন্ধন শুরু করে দিব। তখন তথ্য উপদেষ্টাও কিন্তু এই মানববন্ধনের বিরোধিতা করতে পারবে না। এটা সত্য কথা। শুনেন ভাই, 17 বছর বিএনপির এই পর্যন্ত প্রায় 1400 নেতাকর্মী মারা গেছে। আপনার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণ আন্দোলন, এখানে আমাদের 450 বেশি মানুষ মারা গেছে। বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলে এত নেতা কর্মী মারা যায় নাই। এখন আপনি ওই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর সরকার ওইখানে বসে হাওয়া দিবে আর আমরা বসে বসে সহ্য করব না। এই সরকারের প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে রাষ্ট্র সংস্কার করা এবং একটা নির্ধারিত দিন ঠিক করা যে আমরা 180 দিন অথবা 200 দিন লাগবে, কতদিন লাগবে আপনাদের রাষ্ট্র মেরামত করতে, আর নির্বাচন কবে কন্ডাক্ট করবে, এটাই আমরা জানতে চাই।